5 আগস্টের গণঅভ্যুত্থানে যখন আওয়ামী লীগ সরকারের মসনদ ধূলিসাৎ হলো, তখন থেকেই শুরু হয় তাদের দীর্ঘ অচেনা এক দুর্দশার অধ্যায়। যে নেতারা একসময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন, যাদের একটি ইশারাতেই প্রশাসন থেকে আইনশৃঙ্খলা বাহিনী পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রিত হতো, আজ সেই ভিআইপি ব্যক্তিত্বদের ঠাঁই হয়েছে কারাগারের অন্ধকার সেলে। কিন্তু ক্ষমতা হারানোর এই নির্মম বাস্তবতাও যেন তাদের রক্তে মিশে থাকা উচ্ছৃঙ্খলতা দূর করতে পারেনি। কারাগারের অভ্যন্তরেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব, দাম্ভিকতা এবং কর্তৃপক্ষের প্রতি আক্রমণাত্মক আচরণ যেন তাদের দৈনন্দিন জীবনের সঙ্গী। একটি লোহার দরজা আর প্রহরীর বাঁশির শব্দের কাছে যখন তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত নির্ধারিত হচ্ছে, তখন তাদের এই অনিয়ন্ত্রিত জীবনযাপন কারা কর্তৃপক্ষকে ফেলেছে এক বহুমুখী বিড়ম্বনায়। কারাগার সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা বর্তমানে কেরানীগঞ্জ ও কাশিমপুরের মতো কেন্দ্রীয় কারাগারগুলোতে বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন। এদের অনেকেই ডিভিশন পেলেও বিলাসী জীবন থেকে হঠাৎ করে কঠোর নিয়মের অধীনে আসায় মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে ভিআইপি বন্দীদের মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন দরবেশ খ্যাত সাবেক বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। ক্ষমতার চূড়ায় থাকাকালীন তার চাওয়া পাওয়ার যে অভ্যাস গড়ে উঠেছিল, তা কারাগারের সীমিত পরিসরেও বিন্দুমাত্র কমেনি। কারাসূত্র জানিয়েছে, সালমান এফ রহমান কারাগারে গিয়েও সর্বক্ষণ চিল্লাচিল্লি করেন। তার চাহিদা সবকিছুতেই বেশি। প্রথম দিকে তাকে গোলাপ সেলের একটি কক্ষে রাখা হয়েছিল সাবেক বাণিজ্য মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের সঙ্গে। কিন্তু মাত্র কদিনের মধ্যেই দুজনের সঙ্গেই সালমানের বনিবনা হয়নি। সালমান ওই কক্ষের জন্য নিয়োজিত সেবকদের নিয়ে প্রায়শই বিভিন্ন বিষয়ে হইচই করতেন এবং উচ্চবাচ্য করতেন। গত 25 ফেব্রুয়ারি তিনি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে কারারক্ষীদের নজরেও আসেন, যা নিয়ে ওই সেলে এক বিশাল তোলপাড় সৃষ্টি হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষের কাছে সরাসরি আবেদন জানান যাতে তাদের অন্য সেলে স্থানান্তর করা হয়। তাদের আবেদনে সাড়া দিয়ে পরবর্তীতে সালমানকে অন্য সেলে পাঠানো হয়। শুধু চিল্লাচিল্লি নয়, নিয়ম না মানার প্রবণতাও তীব্র। কারাসূত্র স্পষ্ট করে জানিয়েছে, সেলের মধ্যে টিভি দেওয়ার কোনো নিয়ম নেই, কিন্তু সালমান এফ রহমান এ নিয়েও কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। তবে তার সেই আবেদন সঙ্গে সঙ্গেই খারিজ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আরেক ভিআইপি বন্দী সাবেক মন্ত্রী শাহজাহান খানের আচরণে কারা কর্তৃপক্ষ রীতিমতো বিব্রত। তার উগ্র আচরণ এবং কারারক্ষীদের সঙ্গে মাস্তানির খবর কারাগারের চার দেয়ালে ওপেন সিক্রেট। কারাগার থেকে যখন তাকে আদালতে হাজির করার জন্য গাড়িতে তোলা হয়, তখন তিনি হ্যান্ডকাপ পরতে অস্বীকৃতি জানান। কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কথায় কথায় কাউকে কাউকে রাজাকারের বাচ্চা বলেও গালি দিচ্ছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এই একই ধরনের আক্রমণাত্মক আচরণ দেখাচ্ছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও, যিনি কথায় কথায় অন্য বন্দীদের রাজাকারের বাদশা বলে গালি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কারাগারের এই দমবন্ধ করা পরিবেশে যখন হতাশা আর দ্বন্দ্বে সময় কাটছে, তখন সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক যেন অন্যদের শোনাচ্ছেন এক আশার বাণী, যা হয়তো তার নিজের জন্য এক ধরনের সান্ত্বনা। কারারক্ষীদের নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, আনিসুল হক তাদের বলেছেন যে তিনি বেশি দিন কারাগারে থাকবেন না। তার বিশ্বাস, ডক্টর ইউনূস সরকার বেশি দিন ক্ষমতায় থাকবে না এবং খুব শীঘ্রই তারা সবাই মুক্তি পেয়ে যাবেন। এই আশাবাদী হয়তো তার কারাগারের দিনগুলোকে কিছুটা হালকা করছে। কারাগারে থাকা ভিআইপি বন্দীদের মধ্যে ভিন্ন এক চিত্র তুলে ধরেছেন সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিলাসী জীবন থেকে হঠাৎ করে কঠোর নিয়মে আসায় তিনি মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন। কারারক্ষীরা জানিয়েছেন, তিনি প্রায় সময় বিষণ্ণ মনে থাকেন এবং কখনো কখনো সেলের মধ্যে বসে নীরবে কাঁদেন। এই চরম বিপর্যস্ততার বিপরীতে অবস্থান করছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। ডিভিশন প্রাপ্ত এই বন্দি সেলের অধিকাংশ সময়ই গান গেয়ে সময় কাটান। গানের সুরেই তিনি নিজের বিষণ্ণতা কাটানোর চেষ্টা করছেন। তার সঙ্গে সেলে আছেন সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলাম। অন্য ভিআইপি বন্দীদের মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি কারাগারে সম্পূর্ণ ভিন্নভাবে সময় পার করছেন। তার স্ত্রী প্রচুর পরিমাণে বই সরবরাহ করেছেন। সারাদিনই তার বই পড়ে সময় কাটে, যেন বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে তিনি জ্ঞানের জগতে আশ্রয় নিয়েছেন। জোনায়েদ আহমেদ পলকের গান গেয়ে সময় কাটানোর পর্বের পাশাপাশি তার অন্য এক পরিচয়ও মাথাচাড়া দিয়ে উঠেছে। পেশায় আইনজীবী পলক সংসদ সদস্য হওয়ার আগে উচ্চ আদালত এবং জজ কোর্টে প্র্যাকটিস করতেন, কিন্তু সাংসদ হওয়ার পর আইন চর্চা কমে গিয়েছিল। কারাগারে যাওয়ার পর তিনি আবারও আইনের বই পড়া শুরু করেছেন। জানা গেছে, সাধারণ বইতে তার মন বসছে না,
তাই তিনি তার আইনজীবীদের কাছে 5টি আইনের বই চেয়েছিলেন। ফৌজদারি কার্যবিধি সিআরপিসি, দেওয়ানি কার্যবিধি সিপিসি, দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইন এবং উন্নয়নের দর্শন। কারাগারে বসে আইনের জটিল গ্রন্থগুলিতে মনোনিবেশ করা তার মুক্তির আইনি পথ খোঁজার চেষ্টার ইঙ্গিত বহন করে। কারাসূত্র জানিয়েছে, ভিআইপি বন্দীরা কারাগারে যাওয়ার পর প্রথম দিকে কিছুটা খোশমেজাজে থাকলেও দিন যত গড়াচ্ছে তাদের বিষণ্ণতা তত বাড়ছে। তাদের জীবনে এই আকস্মিক পালাবদল যে মানসিক আঘাত দিয়েছে তা কারাগারের 4 দেয়ালের মধ্যে স্পষ্ট। প্রশাসনিক ও সাংগঠনিকভাবে এই পতনের পর আওয়ামী লীগের মোট 145 জন ভিআইপি বন্দী সারা দেশের কারাগারে রয়েছেন বলে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক উন্নয়ন জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানিয়েছেন। এর মধ্যে ঢাকা জেলার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন 67 জন এবং গাজীপুরের কাশিমপুরের 4টি কারাগারে রয়েছেন 58 জন। অর্থাৎ এই 5টি কারাগারে মোট 125 জন। এর মধ্যে 122 জন পুরুষ ভিআইপি ও 3 জন মহিলা ভিআইপি বন্দী। বাকি 20 জন ভিআইপি বন্দীকে খুলনা, রাজশাহী ও চট্টগ্রামের কারাগারে রাখা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এখনও পর্যন্ত 41 জন ডিভিশন পেয়েছেন। ডিভিশনপ্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী আলাদা কক্ষ এবং তাদের প্রত্যেকের জন্য একজন সেবক নিয়োগ করে কারা কর্তৃপক্ষ। কিন্তু এই ভিআইপি বন্দীদের অতিরিক্ত চাহিদা মেটাতে গিয়ে কারা কর্তৃপক্ষকে চরম বেকায়দায় পড়তে হচ্ছে। একাধিক ভিআইপি বন্দী উগ্র আচরণ, কারা নিয়ম না মানা, অতিরিক্ত সংবাদপত্র চাওয়া, অতিরিক্ত সেবা চাওয়া, টিভি দেখতে চাওয়া এবং নিজেদের মতো করে থাকার যে অনিয়ম দাবি করছেন তা কারাবিধির পরিপন্থী। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী যে সেবা দেওয়ার বিধান রয়েছে ঠিক সেই সেবাটুকু দেওয়া হচ্ছে, এর বাইরে যাওয়ার কোনো এখতিয়ার তাদের নেই। কারাসূত্রে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ডিভিশনপ্রাপ্ত বন্দীদের একটি দীর্ঘ তালিকা জানা গেছে। এই তালিকায় রয়েছে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, আনিসুল হক, রাশেদ খান মেনন, শাহজাহান খান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ইমরান আহমেদ, কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আসাদুজ্জামান নূর, নারায়ণ চন্দ্র, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আরিফ খান জয়, ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, ডক্টর আব্দুর রাজ্জাক, সাধনচন্দ্র মজুমদার, দীপুমণি, তাজুল ইসলাম, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, ফরহাদ হোসেন, শামসুল হক টুকু, সাবেক মেয়র আতিকুল ইসলাম, বরখাস্ত হওয়া বিতর্কিত মেজর জেনারেল জিয়াউল আহসান, কেবি তাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, একাধিক ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদার, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও টিপু মুন্সি। এছাড়াও বন্দীদের তালিকায় আছেন মাহবুবা আরা বেগম গিলি, বিতর্কিত সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ওরফে মুরগি কবির, মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর আহসান সৈকত, সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার, হাজী সেলিম, সৈয়দ সাইদুল হক সুমন, আহমেদ হোসেন, সাদেক খান, বিএম ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগের সাবেক অফিস সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, জাতীয় নিরাপত্তা বা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক কমডোর মনিরুল ইসলাম, ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান, বরখাস্ত হওয়া সাবেক জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও শহীদুল হক। এই তালিকার মধ্যে বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান সাধারণ হাজতিদের সঙ্গে রয়েছেন এবং তিনি কারাগারে বোর্ডে হাজতি কয়েদিদের ইংলিশ ক্লাসও নিয়ে থাকেন বলে জানা গেছে। দেশজুড়ে রাজনৈতিক পালাবদলের পর যখন ক্ষমতার পাল্লা পাল্টে গেল, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো আওয়ামী লীগ নেতাদের এই দীর্ঘ দুর্দশার অধ্যায়, যাদের কখনো নিরাপত্তা বেষ্টনী, দলে দলে অনুসারী আর ক্ষমতার জৌলুস ঘিরে রাখত। আজ সেই নেতাদের অনেকেই ঠাঁই নিতে হয়েছে কারাগারের অন্ধকার সেলে। একসময় যারা নিজেদের ইচ্ছানুসারে সবকিছু নিয়ন্ত্রণ করতেন, আজ তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তই নির্ধারিত হচ্ছে একটি লোহার দরজা আর প্রহরীর বাঁশির শব্দে। এই নির্মম বাস্তবতা যেন রাজনীতির চক্রবৎ পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ। কারাগারের ভেতরের পরিবেশ তাদের কাছে একেবারেই অচেনা। বিলাসী জীবন থেকে হঠাৎ করে কঠোর নিয়ম মানতে বাধ্য হওয়া অনেকের জন্যই যেন মানসিক আঘাতের মতো। কেউ সেলের অল্প আলোয় অস্বস্তিতে দিন কাটাচ্ছেন, কেউ আবার খাবারের মান নিয়ে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন। যে নেতারা আগে একবার কাশি দিলেও চিকিৎসক ছুটে আসতো, এখন তাদের জন্য সাধারণ ওষুধও পেতে হয় দীর্ঘ অপেক্ষার পর। ফলে অভিযোগ, হতাশা আর ক্ষোভ সব মিলিয়ে তাদের দিন হয়ে উঠেছে আরও ভারী। বাইরে থাকা পরিবারগুলো উদ্বেগে দিন কাটাচ্ছে। দেখা করার সুযোগ সীমিত হওয়ায় মানসিক চাপ বাড়ছে আরও বেশি।
বন্দিত্বের এই অন্ধকারে তাদের উচ্ছৃঙ্খলতা যেন নিজেদের অসহায়ত্বেরই প্রতীক ছিল।